আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে। যারা জলপথে মালপত্র পরিবহন করে, মানে শিপিংয়ের যারা কাজ করে বা লজিস্টিক্সের কাজ আর কি। তো জলপথে যারা আর কি পরিবহন করে আর কি, সে ধরনের দুটো কোম্পানি, তো যেগুলো কিন্তু ইদানিং ফোকাসে এসেছে, বিশেষ করে আজকের ডেটে এগুলো প্রত্যেকটি 20% আপার সার্কিটে শেষ করেছে। তো কি এমন খবর এসেছে সেটা কিন্তু এর আগের যে ভিডিওটাতে কিন্তু সেটা বলা হয়েছিল, একটা কিন্তু রিপোর্ট এসেছে আর কি সোর্সের মারফত, যেটা খবর আগামী ইউনিয়ন বাজেটে কিন্তু এদেরকে নিয়ে বড়সড় কিন্তু একটা ঘোষণা হতে চলেছে। তো আপাতত এই জল জাহাজের ক্ষেত্রে আর কি সবচেয়ে বেশি যেটাকে গুরুত্ব দেওয়া হতো সেটা হচ্ছে যারা যুদ্ধ জাহাজ তৈরি করতো, মানে শিপ বিল্ডার কোম্পানিগুলো যারা তৈরি করতো আর কি জাহাজ, যার মধ্যে রয়েছে যেমন মাঝগাঁও ডক কিংবা কোচিন শিপইয়ার্ড কিংবা গার্ডেন রিচ শিপ বিল্ডার। এদের কিন্তু প্রচুর চাহিদা আর কি ইদানিং মার্কেটে চলছে আর কি, যেটা তাদের শেয়ার দর দেখলেই বোঝা যাচ্ছে। মানে অলরেডি কিন্তু মানে দিনের পর দিন কিন্তু রিটার্ন দিয়ে যাচ্ছে। আপনি যদি মাঝগাঁও ডককে দেখেন, গত এক মাসে 78% রিটার্ন দিয়েছে, গত 6 মাসে 148% মতো রিটার্ন দিয়েছে, এক বছরে 258%। মানে এগুলো ডিফেন্সের মধ্যেই পড়ে আর কি, ডিফেন্স সেক্টরের মধ্যেই পড়ে। আর আপনারা জানেন যে ডিফেন্স সেক্টরটা আর কি যখন থেকে আত্মনির্ভর ভারত স্বনির্ভর ভারত যেটা বলা হচ্ছে আর কি, তখন থেকে কিন্তু ডিফেন্স সেক্টরে আলাদাভাবে গতি এসেছে। তো আত্মনির্ভর ভারত বা মেক ইন ইন্ডিয়া এগুলো কি অ্যাকচুয়ালি যাতে আমাদের দেশের চাহিদা আমরাই মেটাতে পারি, সেটাই তো আত্মনির্ভর ভারত বা মেক ইন ইন্ডিয়া। তো এক্ষেত্রে আগে কিন্তু যে ডিফেন্সের ক্ষেত্রে আর কি ডিফেন্স সেক্টরে যে যন্ত্রপাতি, জাহাজ, যুদ্ধ বিমান এগুলো দরকার হতো, বেশিরভাগের জন্য কিন্তু বিদেশের মুখাপেক্ষী থাকতে হতো। এখন কিন্তু সেটা না হয়ে আমাদের দেশেই যাতে হয় সেজন্য ইনিশিয়েটিভ নিচ্ছে সরকার, সাবসিডি দিচ্ছে। তো যার পরিপ্রেক্ষিতে কিন্তু একেবারে রকেট হয়ে গিয়েছে আমাদের যে ডিফেন্স সেক্টরটা। তো এই শিপ বিল্ডিং সেক্টরটাও কিন্তু কিছুটা ডিফেন্স সেক্টরের মধ্যেই পড়ে। তো যাই হোক, আর যে শিপিং এবং লজিস্টিক্সটা সেটা কিন্তু একটু আলাদা সেক্টরে পড়ে আর কি। যদিও আপনি যদি দেখেন আর কি যে জলজাহাজ যারা তৈরি করে এবং জলজাহাজ যারা ব্যবহার করে সেটা তো প্রায় একই মানে সেক্টরের মধ্যে পড়া উচিত আর কি। তো যাই হোক আর কি, এই আপনি যদি দেখেন আজকে যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে আর কি, তার পরিপ্রেক্ষিতে যারা তৈরি করে তাদেরও কিন্তু প্রচণ্ড মানে গতি দেখা গিয়েছে। আর যারা ব্যবহার করে, শুধু যুদ্ধক্ষেত্রে না অন্য ক্ষেত্রে ব্যবহার করে, তাদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি গতিটা দেখা গিয়েছে। তো যাই হোক, এই দুটো কোম্পানি যারা আর কি শিপিং এবং লজিস্টিক্স নিয়ে কাজ করে তাদেরকেই পরিচয় করে দেওয়া হবে এই ভিডিওতে। তো তার আগে দেখে নিন আজকের ডেটের যে আপডেটটি, যেটার জন্য আজকের ডেটে কিন্তু বড় সড়ো র্যালি দেখা গিয়েছিল। দেখুন, শিপিং কোম্পানিজ লাইক শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা সরকারি একটা কোম্পানি, আর শ্রেয় শিপিং, যেটা একটা বেসরকারি কোম্পানি, যারা শিপিং লজিস্টিক্সের কাজ করে তাদের মধ্যে 20% আপার সার্কিট দেখা গিয়েছে। তারপরে শিপ বিল্ডার যারা যারা তৈরি করে আর কি জাহাজ, যেমন মাঝগাঁও ডক, কোচিন শিপইয়ার্ড, গার্ডেন রিচ, এরাও প্রায় আপার সার্কিটে শেষ করেছে। তো যেটা খবর, যেটা সোর্সের মারফত দেখুন, সিএনবিসি আওয়াজ, তাদের যে সোর্স রয়েছে আর কি, সোর্সেস টোল সিএনবিসি আওয়াজ দ্যাট দ্য মেরিটাইম ডেভেলপমেন্ট বলতে সমুদ্র উপকূলবর্তী যে ডেভেলপমেন্ট ফান্ড, ডেভেলপমেন্ট আর কি, সেটার ফান্ড ইজ লাইকলি টু গেট অ্যান অ্যালোকেশন অফ 15,000 কোটি থেকে 20,000 কোটির মতো কিন্তু হতে চলেছে আর কি, যেটা আগামী বাজেটে আর কি, আগামী বলতে এ মাসেই, যেটা 23 তারিখ হতে চলেছে। তো শিপ বিল্ডার্স আর অলসো রিয়াক্টিং to this development, as through the maritime development fund they can avail long term loans at a lowest cost। তো অবশ্যই এই যে এই অ্যালোকেশনটা হতে চলেছে তার জন্য কিন্তু যে শিপ বিল্ডারগুলো রিয়াকশন দিচ্ছে আর কি, যেটা কিন্তু শুধু শিপ বিল্ডিংয়ের ক্ষেত্রেই যে এই অ্যালোকেশনটা হবে সেটা কিন্তু না, মেরিটাইম ডেভেলপমেন্ট মানে গোটা উপকূলবর্তী আর কি, সমুদ্র উপকূলবর্তী যে ব্যাপারগুলো রয়েছে তার জন্য কিন্তু ডেভেলপমেন্টটা, এবং যার জন্য শিপ বিল্ডিং কোম্পানিগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু এই যে যারা শিপিং লজিস্টিক্স নিয়ে কাজ করছে তারাও কিন্তু ফোকাসে চলে এসেছে। তো যাই হোক, এই ভিডিওতে এই কোম্পানিগুলো ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল সব কিছু দেখে নেওয়া হবে, এদের ওভারভিউ নিয়ে নেওয়া হবে। এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা। তো যাই হোক, চলে আসি কোম্পানিগুলো পরিচয়ে। তো আপনারা জানেন যে অলরেডি কিন্তু যে এই সেক্টরের মধ্যে যারা শিপ বিল্ডিং কোম্পানি রয়েছে, মাঝগাঁও ডক, কোচিন শিপইয়ার্ড, গার্ডেন রিচ শিপ বিল্ডার, এগুলো কিন্তু একেবারে টপে রয়েছে, পিকে রয়েছে। তো তারই মধ্যে আরেকটি সরকারি কোম্পানি যেটা শুধু শিপিং নিয়ে কাজ করে, তো সেই কোম্পানিটির মধ্যেও কিন্তু দুর্দান্ত গতি অলরেডি চলে এসেছে। আপনি যদি দেখেন আজকের ডেটে 20% মতো আপার সার্কিটে শেষ করেছে,
সে ঠিক আছে, কিন্তু গত 6 মাসে রিটার্ন দেখুন 92%-এর মতো, গত 1 বছরে 225%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 970%-এর মতো রিটার্ন। তো এই কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, তো সরকারি কোম্পানি এটা। তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন, দেখুন যে বিভিন্ন ধরনের কিন্তু তাদের রয়েছে, যেমন ট্যাঙ্কার, তারপরে বাল্ক, তারপরে লাইনার যেগুলোকে বলে, তারপরে অফশোর সার্ভিস, টেকনিক্যাল অ্যান্ড অফশোর সার্ভিসের সেগুলোর ক্ষেত্রে, মানে যে মাল পরিবহন হয় তার মধ্যে বিভিন্ন ধরনের মাল থাকে, যেমন মনে করেন কতগুলো লিকুইড, সেগুলো ট্যাঙ্কারের মাধ্যমে যায়। তারপরে যেগুলো ম্যাটেরিয়াল আর কি, যে মেটাল বা যে ধরনের আর কি আসবাবপত্র, সে যেগুলো সলিড আর কি, সে ধরনের জিনিস বাল্ক মোডে যায়। তারপরে লাইনার এক ধরনের জিনিস রয়েছে, কতগুলো গ্যাস যায় কতগুলোতে, সেরকম আলাদা আলাদা কিন্তু সেগমেন্ট রয়েছে। তো ট্যাঙ্কারের ক্ষেত্রে এই কোম্পানি 68%-এর মতো রেভিনিউ আনে, বাল্কের ক্ষেত্রে 12.9%-এর মতো, 13%-এর মতো রেভিনিউ আনে, লাইনারের ক্ষেত্রে 10%-এর মতো আনে, তারপরে TN&OS থেকে মোটামুটি 8.3%-এর মতো রেভিনিউ আনে। তো এর যে টোটাল যে রেভিনিউটাই কিন্তু সি এবং কোস্টাল যে ফ্রাইট অ্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের ক্ষেত্রেই কিন্তু এদের যে টোটাল রেভিনিউটা, ট্রান্সপোর্টের ক্ষেত্রেই সব কিছু। আর আপনি যদি এদের রেভিনিউ ব্রেকআপ দেখেন আর কি, লাইনারের ক্ষেত্রে লোকেশন ওয়াইজ ব্রেকআপ দেখেন, মোটামুটি ইন্ডিয়ার ক্ষেত্রেই বেশি ব্যবসা রয়েছে 79-80%-এর মতো, বাকি 20%-এর মতো রয়েছে বিদেশ থেকে। আপনি যদি এদের বাল্কের ক্ষেত্রে যদি আপনি দেখেন, 98%-ই ইন্ডিয়ার থেকে তারা কিন্তু অর্ডার পায়, আর বাকিটা বিদেশ থেকে পায়। তো বুঝতে পারছেন এই কোম্পানির বিজনেসটা, মানে ম্যাক্সিমাম, যেহেতু এটা সরকারি কোম্পানি, তো এটা কিন্তু অলরেডি ভালো ব্যবসা আর কি করছে। তো এর ডেটাগুলো দেখলেও বুঝবেন। তো তার আগে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন। এর মার্কেট ক্যাপিটাল 15,380 কোটি, খুব যে বড় কোম্পানি সেটা কিন্তু না, ছোটো মিড ক্যাপ কোম্পানি। আপনি যদি ভ্যালুয়েশন দেখেন, ভ্যালুয়েশন কিন্তু খুব সুন্দর রয়েছে, 25 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 9%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 150 রয়েছে, 330 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। এখন দেখুন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। আপনি যদি এদের 2019 থেকে দেখেন 3800 কোটি ছিল, তারপরে বছর বেড়ে হলো 4400 কোটি, তারপরে কোভিড টাইমে কমে গিয়েছিল 3700 কোটি, তারপরে দেখুন 4900 কোটি, তারপরে বছর 5700 কোটি, এবারে একটু কমে গিয়েছে 5700 থেকে 5000 হয়েছে। তো যাই হোক, এটুকু আপ ডাউন হতে পারে। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন, দেখুন 2020 থেকে দেখুন 2019-এ নেগেটিভে ছিল, তার আগে আবার পজিটিভে ছিল, মানে ভোলাটাইল, কিন্তু এদের যে মানে কনসিস্টেন্সি কিন্তু একটু অভাব রয়েছে আর কি এই কোম্পানিগুলোর মধ্যে। আপনি এদের দেখুন 2019-এ 122 কোটি ছিল, তারপরে 2020-তে 302 কোটি, তারপরে 618 কোটি 2021-এ, তারপরে বাড়ছিল 790, 800, এবারে কিন্তু একটু কমে গিয়েছে 612 কোটি। তো যাই হোক, ওভারঅল তারা কিন্তু প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটেবিলিটিতে রয়েছে, এবং কনসিস্টেন্টলি মানে একটু মানে আপ ডাউন করে আর কি, তাদের যে মানে কনসিস্টেন্ট গ্রোথটা আর কি, সেটা কিন্তু ঠিকঠাক নেই এখন পর্যন্ত। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন, দেখুন 6498 কোটির রিজার্ভ রয়েছে, তো যেটাও একটা ফ্ল্যাটিশ ভাব রয়েছে। দেখুন 2020-তেই ছিল 6800 কোটি, তারপরে 7400 কোটি হলো, তারপরে আবার কমে গিয়েছিল 5100 কোটি কোভিড টাইমে, তখন একটু সমস্যা হয়েছিল। যাই হোক, এখন রিকভার করা শুরু করেছে, এখন 6498 কোটি। আর ঋণ যদি দেখেন, ঋণও রয়েছে 2900 কোটির মতো, তার মধ্যে 1500 কোটি রয়েছে লং টার্মে, আর বাকিটা শর্ট টার্মেই রয়েছে। তো যাই হোক, স্ট্রং ব্যালেন্স শিটই বলা যায়। আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু স্ট্রং রয়েছে, এখানে 63.75% প্রমোটার রয়েছে, এবং পুরোটাই কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো যাই হোক, এই কোম্পানির যদি এফআইআই দেখেন, এফআইআইও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, এবং ইদানিং হোল্ডিং বাড়াচ্ছে কনসিস্টেন্টলি, এখন 4.5%-এর উপরে রয়েছে। আর ডিআইআই রয়েছে 7.87%-এর মতো, ডিআইআইও ইদানিং হোল্ডিং বাড়িয়েছে। আর পাবলিক রয়েছে 23%-এর মতো, 23.74%-এর মতো। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু স্ট্রংই রয়েছে, এদের ব্যালেন্স শিটটাও ঠিকঠাক রয়েছে, আর সেলস প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু গ্রোথই রয়েছে। তো যাই হোক, এই কোম্পানিগুলোর যদি এই যেটা আর কি ঘোষণা, যেটা আর কি আশা করা হচ্ছে আর কি, সেটা যদি বাজেটের মধ্যে সেটা প্রতিফলিত হয় আর কি, সেটা যদি হয়, তবে কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু বড় একটা গ্রোথ এদের বিজনেসে কিন্তু আসতে পারে। তো যাই হোক, এর পরে কোম্পানিতে চলে যাবো, সে তুলনামূলক একটা দুর্বল কোম্পানি, এবং এটা মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি। তো এই কোম্পানির নাম হচ্ছে শ্রেয়াস শিপিং অ্যান্ড লজিস্টিক্স লিমিটেড। তো এই কোম্পানিটির বিজনেসও সেই একই ধরনের বিজনেস তারা করে। তো এদের যদি আপনি বিজনেসটা একটু দেখেন, দেখুন লোকেশন ওয়াইজ ব্রেকআপ যদি দেখেন, বিদেশ থেকেই এদের ব্যবসা বেশি রয়েছে, বিদেশেই।
মানে ম্যাক্সিমামটাই আর কি, পুরোটাই বলা যায় আর কি। আর প্রোডাক্ট ওয়াইজ যদি ব্রেকআপ দেখুন এদেরকে হায়ার করতে হয়। এদের যদি আপনি কোনো মাল পৌঁছতে চান বা আনতে চান তো এদেরকে হায়ার করতে হয়, তাই চার্টার হায়ার ইনকাম আর কি, সেটাই পুরোটাই বলতে গেলে এদের সেই ইনকামই পুরোটাই। তো এই কোম্পানির যদি সার্ভিস দেখেন তো সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে ডোমেস্টিক ক্ষেত্রে 46% মতো রয়েছে এবং বাকিটা কিন্তু ইন্ডিয়ার বাইরে রয়েছে। তো বুঝতে পারছেন এদের বিজনেসটা। তো এরা কিন্তু যেমন আগের কোম্পানিটা কি সরকারি কোম্পানি, সেটা কিন্তু মোটামুটি ভালো রকম ডিলও পায়। আপনি যদি এদের ক্লায়েন্টগুলো দেখেন আর কি, আগের কোম্পানিটার ক্লায়েন্টগুলো কিন্তু খুব বড় বড় ক্লায়েন্ট রয়েছে তাদের, যে IOCL BPCL এর মতো কোম্পানি যারা ক্রুড অয়েল আনে বাইরের থেকে আর কি, সে ধরনের যে কোম্পানিগুলো, তারপরে যারা বড় বড় এক্সপোর্ট করে, মেটাল এক্সপোর্ট করে, এরকম বড় বড় কোম্পানিগুলো তাদের ক্লায়েন্ট রয়েছে। কিন্তু এই কোম্পানির তুলনামূলক আমাদের ইন্ডিয়ান ক্লায়েন্ট কিন্তু কমই রয়েছে। তো যাই হোক, এর যদি আপনি চার্ট প্যাটার্নটাও দেখেন দেখলেই বুঝতে পারছেন প্রচণ্ড ভোলাটাইল, মানে কোনো কনসিস্টেন্সি নেই এর। যে একটা ভালো কোম্পানি চার্ট প্যাটার্ন শেয়ার দরে কিন্তু লেফট টু রাইট উপরের দিকে ওঠে, এটা দেখুন একবার ওঠে একবার নামে। তো যাই হোক, যেহেতু ব্যবসা এইসব ক্ষেত্রে তেমন আর কি সেরকম কনসিস্টেন্ট না আর কি, সেহেতু কিন্তু এদের এই চার্ট প্যাটার্নেও কিন্তু সেটা ধরা পড়ছে। তখন 402 টাকা আজকের ডেটেই কিন্তু 20% আপার সার্কিট দিয়েছে। তো 402 টাকা চলছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, সেখানে দেখবেন যে এরা কিন্তু মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি। 881 কোটি মার্কেট ক্যাপিটাল, পিটা অ্যাভেলেবেল নেই এখানে, রিটার্ন অন ইকুইটি এখনও নেগেটিভই রয়েছে, বুক ভ্যালু এবং কারেন্ট প্রাইসের মধ্যে কিন্তু খুব কম পার্থক্য রয়েছে, এটা একটা পজিটিভ ব্যাপার আর কি। তো ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ডও আবার দিচ্ছে 0.37% হিসাবে। এখন দেখুন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। তো দেখুন এদেরও কিন্তু সেরকম কনসিস্টেন্সি নেই, একবার বাড়ে একবার কমে। দেখুন 2017-তে 718 কোটি ছিল, তারপরে 2018-তে আবার কমে 541 হলো, তারপরে 19-এ আবার বাড়লো, তারপরে 21-এ আবার কমলো, তখন কোভিড টাইমও ছিল। তারপরে থেকে কিন্তু কনসিস্টেন্টলি কমছে। 2021, 22, 23, 24 ধীরে ধীরে কিন্তু তাদের ব্যবসা মানে সেলস কিন্তু কমে গিয়েছে। দেখুন 560 থেকে 536 হয়েছে, তারপরে 484 হয়েছে, 282 হয়েছে। আপনি প্রফিটেবিলিটি দেখুন, সেখানেও কনসিস্টেন্সি নেই। মোটামুটি 2016-17-তে ভালো প্রফিট করেছিল, আবার সেটা লসে চলে গিয়েছে 2020-তে। তারপরে কিছুদিন কিন্তু প্রফিটেই ছিল, মোটামুটি ভালো রকম প্রফিট করছিল। 2021-এ 47 কোটি, তারপরে 2022-এ ভালো রকম ব্যবসা 2018 কোটি, তারপরে 199 কোটি, তারপরে এবারে আবার নেগেটিভ হয়ে গিয়েছে। তো সেরকম কনসিস্টেন্সি কিন্তু নেই। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন যান, তার আগে ব্যালেন্স শিটটা দেখুন, সেখানে 745 কোটির মতো রিজার্ভ রয়েছে। রিজার্ভ অবশ্য তারা কিন্তু বাড়াচ্ছে দিন দিন। দেখুন 2020-তে 348 ছিল, তারপরে 400 হলো, 600 হলো, 700 হলো, 745 কোটি। আর ঋণও রয়েছে 405 কোটির মতো, তার মধ্যে লং টার্মে রয়েছে 309 কোটি, ইদানিং তারা ঋণ করেছে। তো ঠিকঠাকই বলা যায় একটা মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি। তো এদের বিজনেস কিন্তু এরকমই, মানে ভীষণ ভোলাটাইল হবে, এদের চার্টও যেমন ভোলাটাইল হবে, এদের মানে এই ডেটাগুলোও কিন্তু ভোলাটিলিটি থাকবে। আপনি যদি এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, সেখানে কিন্তু প্রোমোটার ভালো পরিমাণেই রয়েছে 70.43, বাকিটা পাবলিক রয়েছে পুরোটাই। এত ছোট কোম্পানিতে FID এটা নেই। আর যেহেতু এই বিজনেসটাকে এতটা গুরুত্ব দেওয়া হয়নি আগে, তো যাই হোক এইবার ইউনিয়ন বাজেটে এই ব্যাপারগুলোর উপর কতটা নজর রাখা হয় সেটাই, যেটা আর কি ফোরকাস্ট করছে আর কি, অনুমান করা হচ্ছে, তাতে তো খুব ভালো ব্যাপার আর কি। যদি সেরকম হয় তবে কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেসে কিন্তু বড় গ্রোথ আসতে পারে। তো সেজন্য এই কোম্পানিগুলোকে কভার করা হলো। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারী লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে, এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে, এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়। তো আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই, আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।